হ্যালো, 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 কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, সে শোনা যাচ্ছে। হুম, বোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। 5 মিনিট ওয়েট করো, স্টার্ট করছি। বলো, আগের কার কোনো অসুবিধা আছে নাকি? আজকে আমাদের পরের চ্যাপ্টার সিলিন্ডার স্টার্ট হবে। কোণের নোটসটা আমি দিয়েছিলাম, দেখেছিলে সবাই নোটসটা? ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। হেডিং করো প্রত্যেকে।
the cylinder. The cylinder. আচ্ছা, লেখো সিলিন্ডারের ডেফিনেশনটাকে লিখে নাও। A cylinder is a surface A cylinder is a surface generated by a variable straight line. তাহলে আমরা যেরকমটা পড়েছিলাম কোণ, একই রকম সিলিন্ডারও হচ্ছে একটা সারফেস, একটা পৃষ্ঠতল। সেটা কি দিয়ে তৈরি হচ্ছে না, জেনারেটেড বাই এ ভেরিয়েবল স্ট্রেট লাইন, একটা চলমান সরলরেখার সাহায্যে সেই পৃষ্ঠতলটা তৈরি হচ্ছে। এইবার এই সরলরেখাটার বৈশিষ্ট্য কি দেখো, হুইচ ইজ, যেটা কিনা অলওয়েজ প্যারালেল, যেটা কিনা সর্বদাই কার সঙ্গে সমান্তরাল, প্যারালেল মানে হচ্ছে সমান্তরাল, প্যারালেল টু এ গিভেন লাইন, প্যারালেল টু এ গিভেন লাইন, একটা গিভেন লাইনের সঙ্গে এই ভেরিয়েবল স্ট্রেট লাইনটা সবসময় সমান্তরাল ভাবে থাকে। অ্যান্ড ইন্টারসেক্ট, এবং ছেদ করে, কাকে ছেদ করে, ইন্টারসেক্ট এ ফিক্সড প্লেন কার্ভ, এ ফিক্সড প্লেন কার্ভ, ইন্টারসেক্ট এ ফিক্সড প্লেন কার্ভ, এবং একটা ফিক্সড প্লেন কার্ভকে ছেদ করে। সেই প্লেন কার্ভটা কি করছে না, লাইং ইন এ প্লেন, লাইং ইন এ প্লেন, সেই প্লেন কার্ভটা একটা প্লেনের উপর লাই করছে। নট প্যারালেল টু দ্য গিভেন লাইন, নট প্যারালেল টু দ্য গিভেন লাইন। তাহলে এই প্লেন কার্ভটা যেই প্লেনের উপর লাই করছে, সেই প্লেনটা এই যে গিভেন লাইনের কথা বলা হচ্ছিল তার সঙ্গে কিন্তু সমান্তরাল নয়। এই হলো তোমার সিলিন্ডারের ডেফিনেশন। এবার লক্ষ্য করো কিভাবে আমি ছবিটা আঁকছি। প্রথমত এইটা হচ্ছে তোমার একটা গিভেন স্ট্রেট লাইন, এই যে গিভেন লাইনের কথা বলা হচ্ছে, এই একটা গিভেন লাইন তোমাকে দেয়া হলো। আচ্ছা, এইবার এই যে ভেরিয়েবল স্ট্রেট লাইনের কথা বলা হয়েছিল, সেই ভেরিয়েবল স্ট্রেট লাইনটা অলওয়েজ প্যারালেল টু দ্য গিভেন লাইন। তাহলে এই গিভেন লাইনের সঙ্গে একটা ভেরিয়েবল স্ট্রেট লাইন সবসময় প্যারালেল থাকবে। তাহলে এই লাইনটা হচ্ছে তোমার ভেরিয়েবল স্ট্রেট লাইন। ওকে, এটা হচ্ছে ভেরিয়েবল স্ট্রেট লাইন। আচ্ছা, এইবার এই স্ট্রেট লাইনটা কি করছে না, এই স্ট্রেট লাইনটা একটা সারফেস জেনারেট করছে। তাহলে এই স্ট্রেট লাইনটা ঘুরছে,
ঘুরতে ঘুরতে একটা সারফেস তৈরি হচ্ছে, এবং এই স্ট্রেট লাইনটা কি করছে দেখো, ইন্টারসেক্ট করছে এ ফিক্সড প্লেন কার্ভ। তাহলে এই স্ট্রেট লাইনটা একটা ফিক্সড প্লেন কার্ভ আছে, তাকে অলওয়েজ ইন্টারসেক্ট করছে। এবং এই যে ফিক্সড প্লেন কার্ভটার কথা বলা হচ্ছে, সেটা কিনা লাইন ইন এ প্লেন। তাহলে এই যে প্লেন কার্ভটা গোলটা আমি আঁকলাম, সেটা একটা প্লেনের উপর লাই করে আছে, তাহলে ধরে নাও এটা হচ্ছে সেই প্লেনটা। এবং অবশ্যই এই প্লেনটা এই স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালেল নয়, যেটা এখানে বলা হয়েছিল নট প্যারালেল টু দা গিভেন লাইন। বোঝা যাচ্ছে? তাহলে এই স্ট্রেট লাইনটা কোনো এক সময় ঘুরতে ঘুরতে এখানে এসেও পৌঁছাবে, বা এদের মাঝখানে কোনো এক সময় থাকবে। তাহলে এই রকম স্ট্রেট লাইনটা ঘুরতে ঘুরতে একটা কোণ তৈরি করছে, সরি একটা সিলিন্ডার তৈরি করছে। বোঝা গেল? তার মানে এই স্ট্রেট লাইনটা ঘুরে ঘুরে যে সারফেসটা তৈরি করছে তার নামই দেয়া হলো এখানে সিলিন্ডার। ঠিক আছে? তাহলে তুমি যদি সিলিন্ডার এবং কোণের মধ্যে পার্থক্য কি খুঁজতে যাও, তাহলে তুমি লক্ষ্য করবে কোণে একটা ফিক্সড পয়েন্ট ছিল, সেই ফিক্সড পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন অবশ্যই যাচ্ছিল, এবং সেই স্ট্রেট লাইনটা একটা প্লেন কার্ভকে ইন্টারসেক্ট করছিল। আর সিলিন্ডারে কি হচ্ছে, সিলিন্ডারেও একটা স্ট্রেট লাইন আছে, সেই স্ট্রেট লাইনটা একটা প্লেন কার্ভকে অলওয়েজ ইন্টারসেক্ট করছে, কিন্তু এখানে যে ফিক্সড পয়েন্টটা ছিল সেটা এখানে নেই, সেটা এখানে হয়ে গেছে একটা স্ট্রেট লাইন, যার সঙ্গে সমান্তরাল ভাবে এই ভেরিয়েবল স্ট্রেট লাইনটা থাকছে। বোঝা গেছে ডেফিনেশনটা? হ্যাঁ কি না বলো? স্যার এই হ্যালো, হ্যাঁ বলো। বলছি এই ডেফিনেশন গুলো কি মুখস্থ রাখতে হবে, না না না, না এই এমনি? ডেফিনেশন গুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো পরীক্ষায় কখনোই আসবে না। হ্যাঁ, পরীক্ষায় ডিরেক্টলি এমনি অঙ্ক দেখে যেগুলো করায় ওইগুলো আসবে। হ্যাঁ, এগুলো এবার সিলিন্ডারটা কি বা কিভাবে তৈরি হচ্ছে সেটা একটু জেনে রাখা দরকার, সেই জন্যই আমি ডেফিনেশন গুলো বলছি। অঙ্ক তো করাচ্ছি, সেগুলোই পরীক্ষায় আসবে, সূত্রও করিয়ে দিচ্ছি, কিন্তু সাথে ডেফিনেশনটা যদি একটু বুঝে রাখো তাহলে ভালো হবে। মুখস্থ করার দরকার নেই, শুধু বুঝতে হবে ডেফিনেশনটা। স্যার আরেকবার বলে দিন স্যার এটা কোন জায়গাটা বলো? ডেফিনেশনটা আরেকবার বলুন স্যার। হ্যাঁ, ডেফিনেশনের কোন জায়গাটা বলবো বলো? বলো। স্যার আমি আসতে একটু দেরি করেছি তো, যার জন্য জিনিসটা বুঝতে পারছি না। ও, তাহলে ওই পরে দেখে নিও রেকর্ডিংটা, অসুবিধা নেই, থাকবে তো। হুম। আচ্ছা, তাহলে এরপরে একটা কোয়েশ্চেন লেখো। কোয়েশ্চেন বলতে ফর্মুলা, আমরা কোণের ক্ষেত্রেও যেরকমটা করেছিলাম। যে লেখা হয়ে গেছে কি, মুছবো? লেখা হয়ে গেলে আমাকে বলবে, আমি এটা মুছবো।
হয়েছে লেখা? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হুম, আচ্ছা, ছবিটাও আঁকতে হবে কিন্তু। ছবিটা রাখলাম। আচ্ছা, এইবার একটা কাজ করো, এই যে প্লেনটা আছে, এই প্লেনটার একটা নাম দাও আলফা। এই যে ভেরিয়েবল লাইনটা আছে, এটার একটা নাম দাও G1। এই যে ভেরিয়েবল লাইনটা আছে, এটার নাম দাও G2। আর এই যে প্লেন কার্ভটা আছে, তার নাম দাও সি। তাহলে এইবার এই ছবিটার ডেসক্রিপশনটা একটু লিখে নাও। লেখো, দা স্ট্রেট লাইনস making up the cylinder making up the cylinder the straight দ্বারা একটু কালি ভরে নি। কি লিখলে? the straight lines making up the cylinder are called its generator. And the fixed plane curve is called its guiding curve. তাহলে যে স্ট্রেট লাইন গুলো তোমার সিলিন্ডারটা তৈরি করছে, তার নাম কি? তার নাম হচ্ছে জেনারেটর। সেটা আমরা কোণের ক্ষেত্রেও পড়েছিলাম। এবং যে কার্ভটাকে সবসময় ইন্টারসেক্ট করছে, বা যে কার্ভটার সাপেক্ষে স্ট্রেট লাইনটা ঘুরছে, সেই কার্ভটার নাম আমরা কি পড়ছি না? গাইডিং কার্ভ, যেটা কোণের ক্ষেত্রেও আমরা পড়েছি। তাহলে এই ছবিতে সি হচ্ছে তোমার গাইডিং কার্ভ, আর G1 হচ্ছে তোমার জেনারেটর, তাই তো নাকি? তাহলে লেখো, ইন ফিগার the curve C in plane alpha is the guiding curve and G1, G2 are two generators of a cylinder. এই গেল তোমার ডেফিনেশন, ছবি এবং তার ডেসক্রিপশন।
এইটুকু লিখে নাও, তারপরে আমরা এই সিলিন্ডারের ইকুয়েশন কি হবে সেইটা বার করব। কোণের মতোই, কোণের ক্ষেত্রে যেরকমটা করেছিলাম একই রকম। লেখা হয়ে গেলে আমাকে বলবে। যারা পরে আসছো রেকর্ডিংটা দেখে নেবে একবার। হয়ে গেলে বলো। বলো দেবাশিস। লেখা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইবার একটা কোয়েশ্চেন লেখো, কোয়েশ্চেন কাম থিওরি। দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার। whose generators intersect the conic ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c সমান 0, comma z is equal to 0 and are parallel to a fixed line. Parallel to a fixed line. লাইনটা হচ্ছে x by l is equal to y by m is equal to z by n. ওকে, তাহলে কি হয়েছে দেখো, যে ফিক্সড লাইনটা ছিল তার সমীকরণ দেওয়া রয়েছে এবং সেই লাইনটার সমান্তরাল যে সরলরেখাগুলো এই গাইডিং কার্ভটাকে ঘিরে যে সিলিন্ডারটা তৈরি করছে তার সমীকরণ আমাদের বার করতে হবে। মানে ছবিটা যদি একটু আঁকতে চাই কিরকম হবে, এইটা হচ্ছে তোমার ফিক্সড লাইন।
এই যে লাইনটা দেওয়া রয়েছে এটা হচ্ছে সেটা। তাহলে এর ডাইরেকশন কোসাইন গুলো কি? অবশ্যই এল কমা এম কমা এন হচ্ছে এই সরলরেখার ডাইরেকশন কোসাইন। এইবার এখানে দেখো একটা গাইডিং কার্ভ দেওয়া আছে, সেটা হচ্ছে এই রকম দেখতে গাইডিং কার্ভটা, ঠিক আছে, এই রকম দেখতে। এখানে দেখো লেখা আছে কমা জেড সমান সমান 0। আচ্ছা, জেড সমান সমান 0 কোন প্লেনের সমীকরণ? অবশ্যই এক্স ওয়াই প্লেনের সমীকরণ। তার মানে এই যে কার্ভটা রয়েছে সেই কার্ভটা এক্স ওয়াই প্লেনের উপর রয়েছে। এই কার্ভটা অবশ্যই এক্স ওয়াই প্লেনের উপর রয়েছে। এইবার এই সরলরেখার সমান্তরাল যে সরলরেখা এই কার্ভটা বরাবর ঘুরে যে সিলিন্ডারটা তৈরি করছে সেই সিলিন্ডারের সমীকরণ আমাদের বার করতে হবে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? তাহলে তুমি জানো কোনো দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাদের দিক কোসাইন বা দিক অনুপাত সেগুলোও সেম হয়। আচ্ছা, এই ছবিটা একটু এটা বেঁকে গেছে, এটা সোজা করতে হবে। এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে এর সমান্তরাল যেহেতু এই দুটো স্ট্রেট লাইন, এদেরও অবশ্যই ডাইরেকশন কোসাইন এলএমএন হবে। আমি ধরে নিচ্ছি যে এই প্লেনের উপরে অবস্থিত একটা পয়েন্ট হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। বোঝা গেল? এই পর্যন্ত ঠিক আছে। এইটা হচ্ছে তোমার গাইডিং কার্ভ যার নাম হচ্ছে সি। বলো এই পর্যন্ত ঠিক আছে নাকি? হ্যাঁ কি না বলো। তোমরা কি আমার কথা কেউ শুনতে পাও না নাকি? নাকি নেটওয়ার্কের প্রবলেম? শোনা যাচ্ছে তো স্যার। তাহলে কোনো রিপ্লাই নেই কারোর? যদি বুঝে থাকো বলো হ্যাঁ, আর যদি না বুঝে থাকো বলো না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম হুম আচ্ছা, তাহলে এইবার আমাকে বলো যে এই গাইডিং কার্ভটা কার উপর আছে? এক্স ওয়াই প্লেনের উপর আছে। তাহলে এই এক্স ওয়াই প্লেনের উপর আমি যদি কোনো একটা বিন্দু কনসিডার করতে চাই, সেই বিন্দুটার স্থানাঙ্ক কিরকম দেখতে হবে? সেই বিন্দুটার স্থানাঙ্ক অবশ্যই এইরকম হবে, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জিরো, এইরকম দেখতে বিন্দুটা হবে। কেন? কারণ যেহেতু এই বিন্দুটা এক্স ওয়াই প্লেনের উপর অবস্থিত। তাহলে আমি এই গাইডিং কার্ভের উপর একটা বিন্দু এখানে নিলাম এবং ধরে নিলাম তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জিরো। যেহেতু এই পয়েন্টটা এক্স ওয়াই প্লেনের উপর রয়েছে সেই জন্য ওর স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জিরো। আচ্ছা, এই হলো তোমার ছবিটা। এইবার অ্যান্সারটা লেখো। লেট পি এক্স কমা ওয়াই কমা জেড be any point on the cylinder. তাহলে ধরে নিচ্ছি পি হচ্ছে সিলিন্ডারের উপর যে কোনো পয়েন্ট।
and let the generator through P intersect the conic at x1, y1, 0। তাহলে দেখো পি পয়েন্ট দিয়ে যে জেনারেটরটা যাচ্ছে সেই জেনারেটরটা কনিকটাকে আমি ধরে নিলাম x1, y1, 0 বিন্দুতে ইন্টারসেক্ট করছে। তাহলে এই জেনারেটরটা একটা বিন্দুগামী x1, y1, 0 এবং এই জেনারেটরটার ডাইরেকশন কোসাইন হচ্ছে l, m, n। তাহলে এই জেনারেটরটার সমীকরণ আমি খুব সহজেই লিখতে পারবো। তাহলে লেখো দেন the equation of the generator can be written as বলো দেখি কিভাবে লিখতে পারবো, সমীকরণটা কি হবে? একটা সরলরেখার সমীকরণ যেটা x1, y1, 0 বিন্দুগামী এবং যার দিক কোসাইন গুলো হচ্ছে l, m, n। x minus বলতে পারবে কেউ? x1 by হ্যাঁ l equal to মানে হ্যাঁ শেষেরটা z minus 0 by n হবে আর কি। হ্যাঁ 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 তাহলে ওটা হচ্ছে x minus x1 by l সমান y minus y1 by m সমান z minus 0 by n। এটাকে 1 নাম্বার দিয়ে দাও, 1 নাম্বার দিয়ে দাও। তাহলে এই 1 নাম্বার থেকে তুমি x1 সমান সমান কি পাচ্ছ? x1 সমান সমান কি পাচ্ছ বলো? এই প্রথমটা আর লাস্টেরটা নাও। প্রথমটা আর লাস্টেরটা নিলে x1 সমান সমান পাওয়া যাচ্ছে x minus lz by n and y1 সমান সমান কি পাওয়া যাচ্ছে? এই দ্বিতীয়টা আর লাস্টেরটা নাও। তাহলে y1 সমান সমান পাওয়া যাচ্ছে y minus mz by n। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার লক্ষ্য করো x1, y1, 0 এই পয়েন্টটা এই সি কণিকের উপর অবস্থিত। তাহলে এই সি কণিকের সমীকরণ হচ্ছে এটা, এর উপর আমি x1, y1, 0 বসিয়ে দিতে পারি। তাহলে এর পরে লেখো, আচ্ছা কোয়েশ্চেনটা আমি এবার মুছে দিলাম, আর দরকার নেই, ছবিটারও আর দরকার নেই। তাহলে এবার লেখো since x1, y1, 0 is a point on the
কনিক উই হ্যাভ কি পাবো ax1 স্কয়ার প্লাস 2hx1 y1 প্লাস by1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইজ ইকাল টু 0। এইবার তুমি x1 এর মান বার করে রেখেছো, y1 এর মান বার করে রেখেছো। এই x1 আর y1 এর মান এখানে বসিয়ে দাও। ইমপ্লাই a x1 কত এসেছিল? x1 এসেছিল হচ্ছে তোমার x মাইনাস এল জেড বাই এন তার স্কয়ার প্লাস 2h আবার x1 হচ্ছে x মাইনাস এল জেড বাই এন ইন্টু y1 কত এসেছিল? y মাইনাস এম জেড বাই এন প্লাস বি ইন্টু y1 স্কয়ার, সেটা কত এসেছিল? y মাইনাস এম জেড বাই এন তার স্কয়ার প্লাস 2g x1 হচ্ছে তোমার x মাইনাস এল জেড বাই এন প্লাস 2f y1 হচ্ছে y মাইনাস এম জেড বাই এন প্লাস সি সমান 0। এইবার এটাকে সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার কোণে এই সিলিন্ডারের সমীকরণ। তাহলে লেখো দিস ইজ the required equation. This is the required equation. বোঝা গেল? তাহলে যে ফিক্সড লাইনের সঙ্গে সমান্তরাল সেইটা যদি দেওয়া থাকে এবং গাইডিং কার্ভের ইকুয়েশনটা যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা কিভাবে সিলিন্ডারের সমীকরণটা বার করব। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে স্যার। হ্যাঁ, বোঝা গেছে। তাহলে এই পর্যন্ত করে নাও, আমি তারপর একটা প্রবলেম করছি। হয়ে গেলে বলো। হয়ে গেছে স্যার, মুছে দিন। আচ্ছা, তাহলে এবার কোয়েশ্চেনটা লেখো। ফাইন্ড the equation of the cylinder. Find the equation of the cylinder whose generators
whose generators intersect the ellipse. Intersect the ellipse. X square plus 4y square is equal to 1, comma z is equal to 0, and are parallel to the line with direction ratio 2, -1, 3. সিমিলার প্রবলেম। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আগে যে থিওরিটা আমরা করলাম সেখানে যে গিভেন লাইনের ইকুয়েশনটা দেওয়া ছিল x/l, y/m, z/n, ওখান থেকে আমার কিন্তু শুধু ওই l, m, n এই তিনটের মান প্রয়োজন হয়েছিল। তাছাড়া ওই সরলরেখার সমীকরণটা আমার আর কোথাও প্রয়োজন হয়। তাহলে এখানে সরলরেখার সমীকরণ না দিয়ে সেই সরলরেখার ডাইরেকশন রেশিও দিয়েছে 2, -1, 3। তাহলে আমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সরলরেখার সমীকরণ তো আমার দরকার নেই, আমার তার ডাইরেকশন রেশিও গুলো পেলেই হবে। বোঝা গেছে? তাহলে একই রকম ভাবে লেখো, লেট p x, y, z be any point on the cylinder. Be any point on the cylinder, and let the, যেরকমটা আগেরটাই লিখলাম, and let the generators through P intersect the ellipse. Intersect the ellipse in x1, y1, 0। আচ্ছা আমাকে বলো, এখানে যদি z = 0 না হয়ে z = 2 হতো, তাহলে আমরা এই পয়েন্টটা কিরকম নিতাম? x1, y1, 2 নিতাম। ঠিক আছে, সেটা কিন্তু লক্ষ্য রাখবে। Then the equation of the generator can be written as কি হবে বলো? x - x1 বাই কত? 2 সমান y প্লাস y মাইনাস y1 বাই -1 সমান z মাইনাস z1 বাই 3। ওকে, z1 হবে না, এটা হবে কত? 0 হবে।
ঠিক আছে? তাহলে এখান থেকে x1 সমান সমান কত পাওয়া যাচ্ছে বলো, আর y1 সমান সমান কত পাওয়া যাচ্ছে বলো এখান থেকে? স্যার x1 সমান x মাইনাস 2z/3 x মাইনাস 2z/3 আর y1 সমান y প্লাস z/3। y প্লাস z/3। ওকে, আচ্ছা এইবার কি করতে হবে, এই x1 y1 0 পয়েন্টটা আমাদের যে ইলিপস দেওয়া ছিল বা যে গাইডিং কার্ভটা দেওয়া ছিল সেখানে বসাতে হবে। তাহলে লেখো সিন্স x1, y1, 0 is a point on the ellipse, then ইলিপসের ইকুয়েশনটা কি ছিল বলতে পারবে? x1 স্কয়ার, স্কয়ার তারপরে কি ছিল? তারপরে কি ছিল? 4y1 স্কয়ার, 4y স্কয়ার, হ্যাঁ, 4y1 স্কয়ার সমান 1। 1। এবার এখানে x1 এর মান আর y1 এর মান বসিয়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে x1 হচ্ছে তোমার x মাইনাস 2z/3 তার স্কয়ার প্লাস 4, y1 স্কয়ার হচ্ছে y প্লাস z/3 তার স্কয়ার ইজ ইকাল টু 1। আচ্ছা, এটা এবার সিম্পলিফাই করে যা আসবে সেটাই তোমার উত্তর। এটা যদি সরল করো, নিচে হবে 9, উপরে হবে 3x মাইনাস 2z তার হোল স্কয়ার প্লাস 4, এটা সরল করলে এটা হবে 9, এটা হচ্ছে 3y প্লাস z তার হোল স্কয়ার ইজ ইকাল টু 1। তাহলে এই 9টা তুমি ডান দিকে পাঠিয়ে দাও, এটা হয়ে যাচ্ছে তাহলে 3x মাইনাস 2z তার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 3y প্লাস z তার হোল স্কয়ার ইজ ইকাল টু 9। তাহলে লেখো দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ, বোঝা গেছে। খুবই সোজা, কঠিন কিছু নেই, করে নাও। তারপরে আমি আবার নেক্সট প্রবলেমে যাচ্ছি।
স্যার এখানে যে ইকুয়েশনটা আমরা বের করছি এটা তো জেনারেটরের ইকুয়েশনটা। না, এই ইকুয়েশনটা, হ্যাঁ। এটা হচ্ছে ওই সিলিন্ডারের ইকুয়েশন। জেনারেটরের ইকুয়েশন হচ্ছে ওই যে স্ট্রেট লাইনটা প্রথমে বার করলাম ওইটা, ওই এক্স মাইনাস এক্স ওয়ান বাই ওয়ান, ওইটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হয়ে গেলে বলো। হয়ে গেছে স্যার। হুম, আচ্ছা তাহলে নেক্সট কোয়েশ্চেন লেখো। Next question. Find the equation of the cylinder. Find the equation of the cylinder whose generators intersect the curve of intersection of x এর স্কয়ার মাইনাস y এর স্কয়ার মাইনাস z সমান 0 with the plane x plus y plus z সমান 0 and are parallel to the line with direction vector 1, 1, 1 with direction vector 1, 1, 1। একই রকম এখানে শুধু তোমার গাইডিং কার্ভটা একটু চেঞ্জ হয়ে গেছে। কিরকম না, এইটা হচ্ছে তোমার কার্ভ আর এইটা হচ্ছে তোমার প্লেন। আগে যেটা শুধু জেড ইকাল টু 0 প্লেন ছিল, এটা কিন্তু জেড ইকাল টু 0 প্লেন নয়, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 0, এটা হচ্ছে প্লেন। তাহলে আগে যেটা আমরা x1, y1, 0 পয়েন্ট ধরছিলাম, এখন আর সেটাকে x1, y1, 0 ধরা যাবে না, সেটাকে কি ধরতে হবে, সেটাকে ধরতে হবে x1, y1, z1। তাহলে একই রকম ভাবে লিখে ফেলো, আমি আর লিখছি না। লেট, সেম লেখা কিন্তু প্রত্যেকটা অঙ্কতেই, লেট পি এক্স, ওয়াই, জেড be any point on the cylinder and let the generator through P intersect the curve of intersection, এখানে যেটা লেখা আছে
curve of intersection of this with the plane that is x1, y1, z1। আগে যেটা ধরতাম x1 y1 0, এখন সেটাকে x1 y1 z1 ধরতে হচ্ছে। কেন? কারণ আগে প্লেনটা ছিল z সমান 0, এখন প্লেনটা হচ্ছে x প্লাস y প্লাস z সমান 0। ঠিক আছে, বলো এই পর্যন্ত ঠিক আছে? একই লেখা কিন্তু দুটো অঙ্কতে আমি লিখে দিয়েছি, তোমরা এবার খাতাটা দেখে দেখে ফার্স্ট লাইনটুকু লিখে নাও। আচ্ছা, তারপরে কি লিখতে হবে? দেন the equation of the generator, then the equation of the generator, then the equation of the generator can be written as কিরকম লেখা যাবে বলো? সেটা হবে x মাইনাস x1 বাই ডাইরেকশন ভেক্টর কি দেওয়া আছে? 1 1 1। তাহলে x মাইনাস x1 বাই 1 সমান y মাইনাস y1 বাই 1 সমান z মাইনাস z1 বাই 1। এইবার আমি আগের অঙ্কগুলোতে কি করছিলাম, যে x ইজ ইকাল টু এটা নিয়ে একটা বার করছিলাম, আর এটা ইকাল টু এটা নিয়ে y1 এর মান বার করছিলাম। কিন্তু এবার আর সেটা করা যাবে না, কারণ এইটা সমান এটা নিয়ে যদি আমি x1 এর মানটা বার করতে চাই, সেখানে z1 রয়ে যাবে। আবার এটা সমান এটা নিয়ে যদি আমি y1 এর মানটা বার করতে চাই, সেখানেও z1 রয়ে যাবে। তাহলে এখানে আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। সেটা কি করতে হবে না, সেটা আমাকে এই তিনটেকে অ্যাডেন্ড্রো করতে হবে, বা অ্যাডেন্ড্রো না, সরি, হ্যাঁ অ্যাডেন্ড্রো বা সংযোজন প্রক্রিয়া এখানে তোমাকে করতে হবে। কি সংযোজন প্রক্রিয়া করবে না, উপরের তিনটে যোগ করে উপরে বসাবে, আর নিচের তিনটে যোগ করে নিচে বসাবে, মানে বাই 3। ওকে, তাহলে এবার যদি তুমি লক্ষ্য করো, এই জিনিসটাকে আমি এইভাবেও লিখতে পারি, x প্লাস ওয়াই প্লাস জেড, তিনটের থেকেই মাইনাস কমন নিলে x1 প্লাস y1 প্লাস z1 বাই 3 আমি এটাকে লিখতে পারি। আচ্ছা, তাহলে এই যে পয়েন্টটা তুমি নিয়েছিলে x1 y1 z1, এই পয়েন্টটা নিশ্চয়ই এই প্লেনের উপর অবস্থিত। তাহলে এই প্লেনের উপর যদি অবস্থিত হয়, তার মানে x1 প্লাস y1 প্লাস z1 সমান অবশ্যই 0 হবে। তার মানে এই x1 প্লাস y1 প্লাস z1 মানে হচ্ছে 0। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি x প্লাস ওয়াই প্লাস জেড বাই 3। হ্যাঁ কি না একবার আমাকে বলো। হ্যাঁ এইবার লক্ষ্য করো, এইবার তুমি যদি এই প্রথমটার সঙ্গে লাস্টেরটা কনসিডার করো, তাহলে সেখান থেকে x1 এর মান পেয়ে যাচ্ছ। দ্বিতীয়টার সঙ্গে লাস্টেরটা যদি কনসিডার করো, সেখান থেকে y1 এর মান পেয়ে যাচ্ছ। 3 নম্বরটার থেকে যদি লাস্টেরটা কনসিডার করো, তাহলে সেখান থেকে তুমি z1 এর মান পেয়ে যাচ্ছ। ওকে, করে ফেলো তাহলে।
তাহলে ফার্স্টেরটা লাস্টেরটা আমি যদি নিই তাহলে x1 সমান সমান কত পাচ্ছি কেউ বলতে পারবে? x1 সমান 2x সমান হবে x মাইনাস x প্লাস 2x y প্লাস জেড বাই 3, এটা সমান সমান কি হচ্ছে বলো? 2x minus y minus z by 3. হুম, একইভাবে দ্বিতীয়টার সঙ্গে যদি আমি লাস্টেরটা নিই তাহলে y1 সমান সমান কত হচ্ছে? Minus বলো। x plus minus x plus 2y মাইনাস minus z এক্স প্লাস 2y মাইনাস জেড minus বাই by 3। 3. একইভাবে z1 সমান সমান কত হবে যদি আমি এই 3 নম্বরটা লাস্টেরটা নিয়ে করি? 2z minus x minus y by 3. 2z minus x minus y by 3। ওকে, আচ্ছা এইবার আমি কি করব না x1 y1 z1 এই পয়েন্টটা নিশ্চয়ই আমরা যে গাইডিং কার্ভটা দেওয়া ছিল প্রশ্নে সেই কার্ভের উপর অবস্থিত। একই প্রসেস এবার, তাহলে লেখো সিন্স x1 y1 z1 is a point কার উপর? on x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস জেড সমান 0 এর উপরের একটা পয়েন্ট। তাহলে আমরা কি লিখতে পারি না x1 এর স্কয়ার মাইনাস y1 এর স্কয়ার মাইনাস z1 সমান অবশ্য করেই 0 হবে। এইবার তুমি x1 এর এই মানটা y1 এর মান আর z1 এর মান এখানে বসিয়ে দাও। তাহলে x1 এর মানটা যদি বসাও সেটা হচ্ছে 2x মাইনাস y মাইনাস জেড বাই 3 তার স্কয়ার মাইনাস y1 যদি বসাও সেটা হচ্ছে মাইনাস এক্স প্লাস 2y মাইনাস জেড বাই 3 তার স্কয়ার মাইনাস z1 যদি বসাও সেটা হচ্ছে 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 3 সমান 0। ওকে, আচ্ছা এটা এবার তোমরা ভাঙবে, ভেঙে দেখবে উত্তরে আসছে এই জিনিসটা এক্স স্কয়ার মাইনাস ওয়াই এর স্কয়ার মাইনাস 2zx প্লাস 2yz প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2z সমান 0। এটা তোমাদের হোম টাস্ক থাকলো, এটা সূত্রে ভাঙবে, ভেঙে মেলাবে, এটা উত্তর আসছে কি। তাহলে এইটাই হয়ে গেল তোমার সিলিন্ডারের ইকুয়েশন। তাহলে লেখো দিস ইজ দা required equation. This is the required equation. বুঝতে পারলে কিনা বলো? খুবই সোজা অঙ্ক। তাহলে এইবার z equal to 0 প্লেন না দিয়ে যদি অন্য কোনো প্লেন তোমাকে দেয় তুমি সেই অঙ্কটা খুব সহজেই করে ফেলতে পারবে। তাই তো নাকি? হ্যাঁ স্যার করতে হবে। আচ্ছা করে নাও, হয়ে গেলে আমাকে জানাবে, আমি মুছবো, মুছে পরের অঙ্কতে যাব। হয়ে গেছে মুছে দিন।
বাকিদের হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন লেখো তাহলে। show that the equation of the cylinder whose guiding curve is f(x, y) সমান 0, z সমান 0, and whose generator are parallel to a fixed line with direction vector L, M, N is f of x minus Lz by m, y minus nz by m. mz by n. ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এইবার তুমি লক্ষ্য করো গাইডিং কার্ভটা কোনো নির্দিষ্ট সমীকরণ না দিয়ে একটা ফাংশন দিয়ে দিয়েছে, ফাংশন আকারে f of x, y, মানে এখানে x আর y দিয়ে যে কোনো কিছু থাকতে পারে। তাহলে তোমাকে গাইডিং তোমার ওই কি বলে সিলিন্ডারের ইকুয়েশনটা প্রমাণ করতে হবে, এটা হবে, এটা ইকাল টু 0 হবে। একই রকম কাজ করব, পুরোপুরি সেম, দেখতে শুধু একটু আলাদা। তাহলে প্রথমে যে লাইনটা লিখতে হয় লিখে ফেলো, লেট পি এক্স, ওয়াই, জেড বি এনি পয়েন্ট অন দা সিলিন্ডার। একই রকম লেখা, বি এনি পয়েন্ট অন দা সিলিন্ডার। স্যার ওটা x মাইনাস LZ বাই n হবে না? এটা হ্যাঁ, এন হবে, তাহলে এনই হবে, এন হবে। আচ্ছা, তাহলে কি লিখলে, লেট পি এক্স, ওয়াই, জেড বি এনি পয়েন্ট অন দা সিলিন্ডার and let the generator through P intersect the guiding curve in কোন পয়েন্টে, x1, y1, 0। এবার কেন 0 নিলাম, কেউ বলতে পারবে কেন আমি এখানে 0টা নিলাম? আগের বার তো z1 নিয়েছিলাম আগের অঙ্কটায়। z ইকুয়াল টু 0, কারণ এখানে প্লেনটা আছে z ইকুয়াল টু 0, তাই তো?
আচ্ছা, এবার তাহলে কি লিখতে হবে? দেন, বলো, দেন the equation, then the equation of the, then the equation of the generator is, of the generator is, then the equation of the generator is, বলে ফেলো কি হবে? x minus x1 by l সমান y minus y1 by m সমান z minus 0 by n। সিমিলার প্রসেস। এবার কি করব? প্রথমেরটা আর লাস্টেরটার থেকে x1 বার করব, আর দ্বিতীয়টা আর লাস্টেরটার থেকে y1 বার করব। করে ফেলো। বলো, পরিমল বলো। স্যার x1 সমান x মাইনাস z ইন্টু l বাই m, মাইনাস জেড ইন্টু Z এল in- বাই এম, আর y1 সমান y মাইনাস z ইন্টু m বাই n। এবার কি করতে হবে? এই x1 আর y1 এর মান এই যে কার্ভটা দেওয়া আছে সেখানে বসাতে হবে। তাহলে লেখো Yes, sir. সিন্স, since x1, y1, 0 is a point, on f of x, y সমান 0, তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি f of x1, y1 সমান 0। এবার x1 যেটা তুমি বার করলে আর y1 যেটা তুমি বার করলে বসিয়ে দাও, তাহলেই তোমার অ্যান্সার চলে আসলো। ওকে, হ্যাঁ স্যার। খুবই সোজা। আচ্ছা, তাহলে নেক্সট প্রবলেম লেখো। এই ধরনের প্রবলেম এই কটাই আসতে পারে, হয় তোমার জেড ইকাল টু 0 দিয়ে দেবে, অথবা প্লেনটা পাল্টে দেবে, অথবা এরকম একটা ফাংশন হিসাবে দেবে। এইরকম। এবার একটু অন্য ধরনের প্রবলেম দেখো। লোকাস বার করলে সেটা সিলিন্ডার হবে, এইরকম ধরনের প্রবলেম লেখো। কোয়েশ্চেন, ভেরিয়েবল প্লেন P is such that its distance from the y-axis, its distance from the y-axis is always equal, is always
equal to its distance from the plane x minus z সমান 1, so that the locus of P is x square plus z square plus 2xz plus 2x minus 2z minus 1 is equal to 0. আচ্ছা, এটা ভেরিয়েবল প্লেন না, এটা হবে ভেরিয়েবল পয়েন্ট, ভেরিয়েবল পয়েন্ট। তার মানে কোয়েশ্চেনটা কি বলতে চাইছে ভালো করে দেখে নাও। একটা ভেরিয়েবল পয়েন্ট আছে পি, যার দূরত্ব কোথা থেকে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কার সাথে সমান, না ওই পয়েন্টের এই প্লেন থেকে দূরত্বের সাথে সমান। তাহলে পি পয়েন্ট থেকে ওয়াই অক্ষের যা দূরত্ব এবং পি পয়েন্ট থেকে এক্স মাইনাস জেড ইকাল টু 1 এই প্লেনের দূরত্ব সমান। তাহলে আমাকে দেখাতে হবে এই পি পয়েন্টের যে লোকাস বা সঞ্চার পথের সমীকরণ সেটা হচ্ছে এইটা, এবং অবশ্যই এটা একটা সিলিন্ডারের ইকুয়েশন। তাহলে লেখো লেট x, y, z be the coordinate of P. In any position then its distance from the y-axis is কি হবে বলো, y অক্ষ থেকে x, y, z বিন্দু দূরত্ব, সেটা হচ্ছে রুট আন্ডার x এর স্কয়ার প্লাস z স্কয়ার। ওকে, again the square of the distance, আচ্ছা স্কয়ার না, again the distance of P from the plane x minus z is equal to 1. From the plane x minus z equal to 1 is কি হবে বলো, কি হবে বলো, কোন পয়েন্ট থেকে কোন প্লেনের দূরত্বের ফর্মুলা কি, না সেই প্লেনে সেই পয়েন্টটা বসিয়ে যা হবে সেটা উপরে লিখতে হবে। তাহলে এক্স এর জায়গায় এক্স বসালে এক্সই থাকে, ওয়াই তো নেই, জেড এর জায়গায় জেড বসালে জেডই থাকে, আর ডান দিকের ওয়ানটা বাঁ দিকে এসে হয়ে গেল -1। নিচে কি হয়, রুট আন্ডার এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার। তার মানে এটা অবশ্যই মড হবে যেহেতু দূরত্ব, তার মানে এটা হয়ে যাচ্ছে x মাইনাস জেড মাইনাস 1 বাই √2। এটা আমি প্লেন চ্যাপ্টার পড়ানোর সময় পড়িয়েছিলাম, কোন পয়েন্ট থেকে কোন প্লেনের দূরত্বের ফর্মুলা।
তাহলে এইবার প্রশ্নানুযায়ী এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তাহলে এটা সমান এটা করে দাও, করে দুপাশে স্কোয়ার করে দাও, দেখো এই সমীকরণটা চলে আসবে। তাহলে লেখো অ্যাকর্ডিং টু দা গিভেন কন্ডিশন, according to the given condition, according to the given condition, we have কি না রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেটা কার সাথে সমান, সেটা হচ্ছে এক্স মাইনাস জেড মাইনাস ওয়ান বাই রুট টু এর সাথে সমান। তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস জেড মাইনাস ওয়ান বাই রুট টু তার হোল স্কোয়ার। এবার যদি তোমরা এটাকে ভাঙো তাহলে খুব সহজেই দেখতে পাচ্ছ এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস টু এক্স মাইনাস টু জেড মাইনাস ওয়ান ইজ ইকাল টু 0। বুঝতে পারলে? খুবই সোজা অঙ্ক। এই দুটো চ্যাপ্টার প্রায় প্রায় সিমিলার, মানে কোন চ্যাপ্টার এবং সিলিন্ডার চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টারের ফরম্যাট পুরো সেম, অঙ্কগুলো পুরোপুরি সেম, কোনো আলাদা সেরকম কিছু নেই। নেক্সট ক্লাসটাও আমাদের সিলিন্ডারের উপর হবে, সিলিন্ডারের উপর নেক্সট ক্লাসটা হওয়ার পরে শেষ হয়ে যাবে সিলিন্ডার। তারপর আমরা আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা আছে জেনারেটিং লাইনস, সেই চ্যাপ্টারটা করব। বলো বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝা গেছে। কোথায় আছো তুমি পরিমল? হ্যাঁ স্যার বুঝতে পারছি। না বলছি কোথায় আছো? এই স্যার একটু আগে খড়দা থেকে এলাম ভোট সেরে। শান্তিপুরে আসোনি নাকি? না স্যার আজকে শান্তিপুর আমার পড়েই না, আমার খড়দাতে পড়েছিল। খড়দাতে, ও আচ্ছা। যাই হোক, অনেক তো গন্ডগোল দেখলাম টিভিতে খড়দায়। আমার বুথে গন্ডগোল হয়েছিল। ও, যাই হোক, কি আজমিরা বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। খাতায় করছো না শুধু দেখছো? হ্যাঁ স্যার, না খাতায় করছি সঙ্গে সঙ্গে। হুম, খাতায় প্রত্যেকে করার চেষ্টা করবে, না হলে এটা তো ওরকম দেখে বুঝে রাখলাম ওই জিনিস তো নয়, এটা তো ম্যাথামেটিক্স। হ্যাঁ, সঙ্গে সঙ্গে খাতায় করবে, তাহলে পরে যেটা যখন আবার দেখবে তখন ওটা আরো ভালো বুঝতে পারবে এবং প্র্যাকটিসটাও হয়ে যাবে খাতায় সঙ্গে সঙ্গে করলে, শুধু দেখলে হবে না। যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা আবার মঙ্গলবারে আবার সিলিন্ডারের নেক্সট ক্লাস করব। আজকে এই পর্যন্তই। বলো। বলছি ওই জিওগ্রাফি ক্লাসটা কবে থেকে হবে? জিওগ্রাফি তোমার পাশের ওই সিলেবাস গুলো এখনো কিছু দেয়নি, বুঝতে পেরেছো? পাশের সিলেবাস গ্রুপে গুলো দিয়েছেন তো, হ্যাঁ গ্রুপে দিয়েছেন তাই বললাম। ওরা এখন দেরি গ্রুপে আছে তো?
গ্রুপে কি দিয়েছি? জিওগ্রাফির ক্লাস শুরু হবে একটা দিয়েছেন তো? না না, এরকম দিয়েছি কিছু, হতে পারে। আচ্ছা, তোমাদের ওই পাশে এখনো সিলেবাসটা দেয়নি, সিলেবাসটা দিক, আমি দেখি কিরকম কি সিলেবাস আছে, তারপরে শুরু করা হবে। পাসটা নিয়ে অত চিন্তিত হওয়ার কারণ নেই, সপ্তাহে একদিন করে হবে পাসের ক্লাস, তাতেই তোমরা কভার করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে রাখলাম।